আমার ষষ্ঠ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের পড়াবো তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়। তোমরা নিজেদের পাঠ্যপুস্তকটি খোলো, দেখো সূচিপত্রে, দেখো দেখো দ্বিতীয় অধ্যায়ে রয়েছে আমাদের চারপাশের ঘটনার সমূহ। পৃষ্ঠা নম্বর 21 তোমরা খোলো। আশা করছি তোমরা খুলেছ। আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের মোটামুটি এই 28 পৃষ্ঠা পর্যন্ত পড়িয়েছিলাম, মানে এতটা পড়িয়েছিলাম। আজ শুরু করব এখান থেকে, মানে মন্থর ও দ্রুত ঘটনা থেকে আমি শুরু করব পড়ানো। তোমরা মন দিয়ে পড়া শুনতে থাকবে, দেখবে সমস্ত পড়াটাই খুব সহজে তোমরা বুঝতে পারছো। তাহলে চলো, দেখো এখানে কি বলা হয়েছে। মন্থর ও দ্রুত ঘটনা। আমাদের এই পৃথিবীতে অনেক ঘটনা ঘটছে যেগুলো খুব তাড়াতাড়ি ঘটে, সেগুলোকেই বলা হয় দ্রুত ঘটনা। আর যেগুলো খুবই ধীর গতিতে ঘটে সেগুলোকেই বলা হয় মন্থর ঘটনা। তোমরা এই দুটি মনে রাখবে। আশা করছি বুঝতে পারছো। দেখো এইখানে কি বলা হয়েছে। তুমি একটা বাটিতে জলের মধ্যে ছোলা ভিজিয়ে রাখলে, তাই না? সঙ্গে সঙ্গে কি ছোলার অঙ্কুর বেরোয়? সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পেয়ে যাও কি ছোলা থেকে অঙ্কুর বেরিয়ে গিয়েছে? বেরোয় না, তাই না? তোমার বাবা বাজার থেকে চাল কিনে আনলেন। এই চাল কিভাবে পাওয়া যায়? সংক্ষেপে তার ধাপগুলো নিচে দেখানো হলো। আমরা সবাই ভাত খাই, তাই না? আমাদের পরিবারের মানুষজন তারা বাজার থেকে চাল কিনে আনে। সেই চাল কিভাবে পাওয়া যায় এর পিছনে কিন্তু বড় এক পদ্ধতি রয়েছে, সেটাই তোমাদেরকে জানতে হবে। অনেকে জানো, তাও ভালো করে দেখে নাও। দেখো, বীজ থেকে চারা গাছ তৈরি করা হয়েছে, যাকে বলা হয় বীজতলা। পরবর্তী ধাপ, এই ধানের চারা গাছ জমিতে আবার রুইতে হয়। পরবর্তী স্টেপ, ধান গাছ বড় হয়েছে, তারপরে কি দেখে সবাই? ধান গাছটা একটু বেড়ে উঠেছে, সেই গাছে ফুল এসেছে, তা থেকে ধান ফুলেছে। সেই ধান পুষ্ট হয়েছে, হয়ে পেকেছে। ধানগুলো একটু বড় হয়েছে, শক্ত হয়েছে, তারপরে কি হয়েছে? পেকেছে। তারপরের কাজ কি? পাকা ধান ঝাড়া হয়েছে। তারপর তা থেকে চাল বের করা হয়েছে ঢেকিতে বা মেশিনে। পরবর্তী, সেই চাল বস্তাবন্দি হয়েছে, আর চালের বস্তা বাজারে এসেছে। আর সেই চাল আমরা বাড়িতে কিনে সেটা সেদ্ধ করে আমরা ভাত খাচ্ছি, তাই না? এই হলো আসল ব্যাপার, বুঝতে পারলে? তারপরেই তোমার বাবা চাল কিনতে পেরেছেন। ভেবে দেখো তো কত সময় লেগেছে। অনেকটা সময় লেগেছে। আশা করছি তোমরা ভেবেও নিয়েছ। পরবর্তী দেখো, আসলে কি বলো তো, পড়াশোনা করতে হবে। পড়াশোনা তোমরা নিয়মিত করলে দেখবে কোনো বিষয় আর জটিল থাকছে না, সবটাই সহজ হয়ে উঠছে। দেখো পরবর্তী, ধান না হয় বছরে একবার বা দুবার ফলে, কিন্তু একটা আম গাছের চারা থেকে কি এত সহজে আম পাওয়া যায়? আন্দাজ করো তো কত সময় লাগতে পারে, তোমরা ভাবো। ধান নয় বছরে দুবার ফলছে, কিন্তু একটি চারা আম গাছ থেকে সহজে কি আম পাওয়া যায়? না, পাওয়া যায় না। কম করে 4 থেকে 8 বছর সময় লাগে একটা ছোট চারা গাছ বড় হতে, সেখান থেকে ফল পাওয়ার। বুঝতে পেরেছ? আন্দাজ করো তো সময় লাগে। একটা নারকেল গাছের চারা থেকে কি একই সময় নারকেল পাওয়া যায়? না। দেখো, এগুলো দেওয়া হয়েছে তোমাদের বোঝার জন্য, তোমরা যাতে ভাবনা চিন্তা করে এগুলোর সম্পর্কে নিজস্ব একটা ধারণা তৈরি করতে পারো, যেগুলো দরকার খুব, সেই জন্যেই তুলে ধরা। পরবর্তী, আবার চাল ফুটিয়ে যে ভাত হলো সেটা তুমি খেলে, খাবার সঙ্গে সঙ্গে কি শক্তি পেলে? পাও না তো। খাবার হজম হয়ে পেশিতে শক্তি পেতে বেশ ঘন্টা সময় লাগে, তাই না?
তাহলে ভেবে দেখো যে কয়লার ভাণ্ডার আমরা বিভিন্ন কাজে জ্বালিয়ে শেষ করে ফেলছি। আমাদের যে খনিজ সম্পদ রয়েছে কয়লা, আমরা কয়লা নিয়ে আসছি ইচ্ছা মতন, খনিজ ভাণ্ডার আমরা শেষ করে ফেলছি। সেটা তৈরি হতে কত সময় লাগে? লক্ষ লক্ষ বছর। আশা করছি তোমরা পড়েছ, লক্ষ লক্ষ বছর আগে বিভিন্ন প্রাণী উদ্ভিদ দেহ মাটির তলায় চাপা পড়েছে, সেগুলো অনেক বছর, লক্ষ লক্ষ বছর সেখানে থেকেই কিন্তু কয়লা তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে। এটা তাহলে কি দ্রুত না মন্থর? আগেই বলেছে যেগুলো খুব দ্রুত ঘটে, তাড়াতাড়ি ঘটে যে ঘটনাগুলি, সেগুলি হলো দ্রুত ঘটনা। যেগুলো খুব ধীর গতিতে সম্পন্ন হয় সেই সমস্ত ঘটনাকে বলা হয় মন্থর ঘটনা। তাহলে কয়লার তৈরি হতে যে সময় লাগে সেটি ঘটনাটি মন্থর ঘটনাই হবে। মাটি থেকে ইট তৈরি হয়, এটা তোমরা জানো। আর সেই ইট সিমেন্ট বালি দিয়ে গেঁথে বাড়ি তৈরি হয়। বাড়ি তৈরি হতে সময় লাগে। একবার ভাবো যে মাটি থেকে ইট তৈরি হলো, বড় পাথর গুঁড়ো হয়ে ছোট পাথর, তা থেকে বালি, তার থেকে মাটি তৈরি হওয়া কত সুদীর্ঘ সময়ের ঘটনা। আবার সিমেন্ট তৈরির সময় যে জিপসাম বা অন্য খনিজের গুঁড়ো ব্যবহার হচ্ছে, সেই খনিজের ভাণ্ডার তৈরি হতে কত লক্ষ বছর সময় লেগেছে। এই ঘটনাগুলি তাই খুবই মন্থর ঘটনা। পরবর্তী, প্রতিদিনের অভিজ্ঞতা থেকে তোমরা নিজেরাই দেখছো যে ভিজে জামা কাপড় জড়ো করে রাখলে শুকোতে কত দেরি হয়, কিন্তু একই জামা কাপড় ছড়িয়ে শুকোতে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। যে ঘটনা তাড়াতাড়ি ঘটে সেগুলোকেই বলা হয় দ্রুত, আর যে ঘটনা ঘটতে অনেক সময় লেগে যায় সেই ঘটনাগুলিকে বলা হয় ধীরে ধীরে হয় মন্থর ঘটনা। পরবর্তী, নিজেদের কাজের অভিজ্ঞতা থেকেই তোমরা বোঝো যে এক গ্লাস জলে এক চামচ চিনি শুধু ফেলে দিলে মিশতে দেরি হয়, কিন্তু ওই গ্লাসের মধ্যে একটা চামচ দিয়ে নাড়লে একই ঘটনা তাড়াতাড়ি ঘটে। আমি যদি গ্লাসের মধ্যে শুধু চিনি ফেলে দিই, সেটা গুলতে মিশ্রণ হতে অনেক সময় নেয়, তাই না? আর যদি একটা চামচ নিয়ে ঘেঁটে দেওয়া হয় তাহলে খুবই তাড়াতাড়ি ঘটনাটি সম্পূর্ণ হয়। বুঝতেই পারছো। করে দেখো, একটা পাত্রে কিছুটা পাথুরে চুন রেখে তার মধ্যে সাবধানে কিছুটা জল ঢালো। কি দেখতে পাওয়া যাবে? হিসিস করে আওয়াজ হচ্ছে, জলটা গরম হয়ে উঠছে, আর গরম জলের থেকে বাষ্প বেরোচ্ছে। পরবর্তী, থিতিয়ে পড়ার পর কিছুটা পরিষ্কার চুন জল খোলা বাতাসে কয়েকদিন রেখে দিলে কি দেখতে পাওয়া যাবে? চুন জলের উপর সাদা সরের মতো জিনিস ভাসছে। পরবর্তী, অন্য পাত্রে কিছুটা পরিষ্কার চুন জল নিয়ে একটা খড়ের টুকরো বা কোল্ড ড্রিঙ্ক খাবার স্ট্র দিয়ে জলের মধ্যে সাবধানে ফুদাও। কি দেখতে পাবে? পরিষ্কার চুন জল ঘোলা হয়ে যাচ্ছে। এখানে কি ঘটছে? এই যে ঘটনা, একটু ভালো করে পড়ে নেবে। তোমরা বাচ্চারা আছো, হয়তো একটু বুঝতে টাইম লাগবে, একটু পড়ে নিলে দেখবে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি ঘটছে? খোলা হাওয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে, নিঃশ্বাসের গ্যাস আছে, গ্যাসে তা আছে। খোলা হাওয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে, আর নিঃশ্বাসের গ্যাসেও তা আছে। ফু দিলে নিঃশ্বাসের কার্বন ডাই অক্সাইড গ্যাস চুন জলের সঙ্গে তাড়াতাড়ি বিক্রিয়া করে। খোলা হাওয়ায় এই বিক্রিয়া ঘটতে দেরি হয়। চুন জল ব্যবহারের সময় সাবধান থাকবে যাতে চোখে না পড়ে। পরবর্তী, ওপরের আলোচনা থেকে কোন ঘটনাগুলি দ্রুত ঘটছে আর কোনগুলি মন্থর ঘটছে সেগুলো বোঝার জন্যই দেওয়া। আশা করছি তোমরা অনেকটাই বুঝেছ। পরবর্তী পৃষ্ঠা খোলো, 30 পৃষ্ঠা। এটা দেখো, ভেবে দেখো, একটা চককে ক্রমশ ভাঙলে কি দেখা যাবে বলো তো? দেখা যাবে যে চকের উপরিতলের আরও খানিকটা জায়গা দেখা যাচ্ছে। আমরা বলতে পারি যে বড় চকটা ভাঙবার ফলে
টুকরোগুলোর উপরিতলের ক্ষেত্রফল বেড়ে গেছে। নিচের ছবিতে বেড়ে যাওয়া ক্ষেত্রফলগুলি দিয়ে বোঝানো হলো, দেখে নাও। দেখেছ, বাড়িতে বা স্কুলে মিড ডে মিল রান্না করার সময় তোমরা দেখো তরকারি ছোট 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 টুকরো করে তরকারি ছোট ছোট টুকরো করে কাটা হয়, তাই না? বিভিন্ন আলু, পটল, এগুলো আলুটাকেই আমরা উদাহরণ হিসাবে ধরতে পারি। আলু ছোট ছোট টুকরো করা হচ্ছে, গোটা অবস্থাতে তো সেগুলি সেদ্ধ করা যেতে পারে, তাহলে এটা করা হয় না কেন? সবজিকে ছোট ছোট টুকরো করলে টুকরোগুলোর মোট ক্ষেত্রফল বেশি হওয়ার জন্য সিদ্ধ হয়। ছোট টুকরো করবার ফলে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই না? এই জন্যই ছোট করে কাটা হয়। আবার খাবার ভালো করে চিবিয়ে আরও ছোট ছোট টুকরো করে ফেললে আমাদের পাকস্থলীরও সেগুলি হজম করতে কম সময় লাগে। কীটনাশক বা ছত্রাকনাশকের কাজ দ্রুত করার জন্যই তা স্প্রে করা হয়। স্প্রে করলে তরলের ফোঁটা অনেক ছোট ছোট ফোঁটায় ভেঙে যায়। বিভিন্ন রাসায়নিক পদার্থকে গুঁড়ো করে নিলে কিংবা দ্রবণ তৈরি করে নিলে তারা তাড়াতাড়ি রাসায়নিক বিক্রিয়া করার সুযোগ পায়। ছোট করে নিলে তারা তাড়াতাড়ি সেই জায়গাগুলো কাজ করতে সুবিধা হয়, সেই জন্যই করে নেওয়া হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছ কেন করা হয়। পরবর্তী দেখে নেব আমরা। বাড়িতে বাথরুম পরিষ্কারের জন্য যে অ্যাসিড ব্যবহার করা হয় তার একটা পাতলা জলীয় দ্রবণ সাবধানে তৈরি করো, যেন চোখে বা চামড়ায় না পড়ে। এই দ্রবণটাকে দুটো অংশে ভাগ করো। দুটো ছোট কাচের গ্লাসে এবি রাখো। একটা গ্লাসে মার্বেল পাথরের টুকরো দাও, অন্যটায় কিছুটা গুঁড়ো দাও। কোন গ্লাসে কি দেখতে পাবে? কেন এমন হচ্ছে? গ্লাসে বর্ণহীন গ্যাসের বুদবুদ বেরোচ্ছে, মার্বেল পাথরের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া হচ্ছে, গুঁড়ো কড়াই কঠিনের ক্ষেত্রফল বেড়েছে, তাই বিক্রিয়া তাড়াতাড়ি ঘটছে। বি, দ্রুত গ্যাসের বুদবুদ বেরোচ্ছে। দেখো, দেখানো হয়েছে দুটো গ্লাসে। আচ্ছা, নিচে এগুলো তোমাদের কিন্তু দেখো নিজেরা আলোচনা করে তোমাদের এগুলো করতে হবে। তোমাদের মধ্যে আলোচনা করেই কিন্তু এগুলো করতে হবে। কি বলেছে? শোঁয়াপোকা থেকে প্রজাপতি। শোঁয়াপোকা থেকে প্রজাপতি, এটা দ্রুত না মন্থর? এটা নিঃসন্দেহে দ্রুত, কারণ একটা শোঁয়াপোকা থেকে প্রজাপতি হতে গেলে কয়েকটি ধাপে ধাপে সম্পূর্ণ হয়, তাই না? শোঁয়াপোকার পর কয়েকটি ধাপ আছে, তারপর প্রজাপতি, লাভা, বিভিন্ন রকম, তারপর প্রজাপতির সৃষ্টি হয়, তাই এটি হতে অনেক সময় লাগে, তাই এটি মন্থর হবে। ব্যাঙাচি থেকে ব্যাঙ, এটাও কি হবে? মন্থর ঘটনা। আম গাছের মুকুল থেকে আম, এটাও কি হবে? মন্থর ঘটনা। ফুটন্ত দুধে লেবুর রস মিশিয়ে ছানা কাটানো, এটা কি? এটা হবে দ্রুত হয়, এই ঘটনাগুলি দ্রুত হয়। পরবর্তী রকম তোমরা একটা করতে পারো। দেখো এখানে কি বলা হয়েছে? ভৌত রাসায়নিক পরিবর্তন করে দেখো। একটা কাগজের টুকরো নাও, নিচের ধাপগুলো অনুসরণ করে কাজটা করতে থাকো। ও নিচে কি দেখছো লেখো। কাগজের টুকরোটাকে 4টে ভাগ করে ফেলো। কি পাবে? 4টে ছোট ছোট টুকরো পাবে, তাই না? পরবর্তী, যে কোনো একটা টুকরোতে সাবধানে আগুন ধরিয়ে দাও। আগুন ধরিয়ে দিলে তোমরা কি দেখতে পাবে? কাগজটি কি হচ্ছে? পুড়ে ছাই হয়ে যাচ্ছে, খুব দ্রুত পুড়ে ছাই হয়ে যাচ্ছে। পরবর্তী, কাগজ থেকে যে ছাই পেয়েছ তা থেকে কি আর কাগজ ফিরে পাওয়া যাবে বলে তোমার মনে হয়? কি মনে হয় ছাত্রছাত্রীরা? আর পাওয়া যাবে না, ছাই থেকে কাগজ ফিরে পাওয়া যাবে না, তাই না? আর এই ঘটনাটি কি ঘটনা? এটা রাসায়নিক পরিবর্তন। বুঝতে পারলে তো? একবার যেটি হয়ে যাচ্ছে সেটি আর সম্ভব নয়, সেই ঘটনাটি আগের অবস্থাতে ফিরে আসবে না। দেখো, তাহলে দেখা গেল যে এক্ষেত্রে মূল পদার্থের ফিরে যাওয়া যায় না।
একটু ভেবে দেখো তো কি বলছে তোমাদেরকে, একটু ভেবে দেখো তো এরকম ঘটনা কি তোমরা ঘটতে দেখো, যেখানে মূল পদার্থটা একই থেকে যায়, আবার কোনো ক্ষেত্রে মূল পদার্থটা পাল্টে নতুন পদার্থ পাওয়া যায়। যে ঘটনায় অপেক্ষাকৃত সহজে মূল পদার্থটি ফিরে পাওয়া যায় সেটি ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন কাকে বলে এখানে কিন্তু পাওয়া গেল। যে ঘটনায়, মনে রাখবে পরীক্ষাতে আসে, ভৌত পরিবর্তন কাকে বলে। দেখো এখানে কি বলা হয়েছে, যে ঘটনায় অপেক্ষাকৃত সহজে মূল পদার্থটা ফিরে পাওয়া যায় সেটা ভৌত পরিবর্তন। আর আমরা এটা কি পেলাম, এটা রাসায়নিক পরিবর্তন, তাই না? কারণ যে কাগজ একবার পুড়ে গেছে সেই কাগজ কিন্তু আগের অবস্থায় ফিরে আসবে না, তাই জন্য এটি রাসায়নিক পরিবর্তন। আর যে ঘটনায় অপেক্ষাকৃত সহজে মূল পদার্থটি ফিরে পাওয়া যায় সেটাই হলো ভৌত পরিবর্তন। আর যে ক্ষেত্রে তার রাসায়নিক ধর্ম বা বৈশিষ্ট্য পাল্টে যায় সেটা রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন ঘটলে সাধারণত সহজে মূল পদার্থটি ফিরে পাওয়া যায় না, তাই না? রাসায়নিক পরিবর্তন কাকে বলে, ভৌত পরিবর্তন কাকে বলে, এই দুটো তোমরা অবশ্যই জেনে রাখবে, এখানে কিন্তু পরীক্ষা দেওয়া হয়। ভৌত পরিবর্তন কাকে বলে, যে ঘটনায় অপেক্ষাকৃত সহজে মূল পদার্থটি ফিরে পাওয়া যায় সেই ঘটনাটিকে বলে ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তনে কি হয়, একবার যেটি পরিবর্তন হয়ে যায়, পাল্টে যায়, সেই অবস্থায় আর মূলত সহজে ফিরে আসা যায় না, পদার্থটি ফিরে পাওয়া যায়নি। এটি হলো রাসায়নিক পরিবর্তন। পরবর্তী আমরা দেখব, দেখো এখানে করে দেখতে বলেছে, বাড়িতে যখন জল ফুটিয়ে রান্না করা হয় সেই পাত্রের ঠিক উপরে একটা হাতাল আছে, এমন পাত্র সাবধানে ধরো। কি দেখলে, জলের বিন্দু তৈরি হলো। কেন এমন হলো? জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জল তৈরি করেছে। পড়ে থাকা পুরনো লোহার জিনিসের উপরের দিকটা কেমন দেখতে হয় বলো তো? লালচে বাদামি রঙের একটা স্তর পড়ে যায় লোহার উপর, তাই না? এটাই হলো মরচে। এরকম একটা লোহার জিনিস থেকে সাবধানে উপরের মরচেটা ছাড়িয়ে নাও। এবার লোহার মরচে নিয়ে দুটো পরীক্ষা করো। কয়েকটা নতুন লোহা ছোট পেরেক বা আলপিনের কাছে একটা চুম্বক নিয়ে যাও। কি দেখবে, দেখবে যে পেরেকগুলো চুম্বকের দিকে আকৃষ্ট হচ্ছে। এবার পুরনো লোহার জিনিস থেকে যে মরচে সহজে খসে পড়েছিল তার কাছে চুম্বকটি নিয়ে দেখো, পুরানো লোহার জিনিস থেকে যে মরচেটা সহজেই খসে পড়েছিল তার কাছে চুম্বকটা নিয়ে যাও। এখন কি দেখতে পেলে, মরচেটা চুম্বকের দিকে আকৃষ্ট হচ্ছে না, তাই না? তাহলে দেখো খোলা হাওয়ায় থাকতে থাকতে লোহার রাসায়নিক পরিবর্তন ঘটে নতুন পদার্থ মরচে তৈরি হয়েছে। আশা করছি এগুলো তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো, খোলা হাওয়ায় থাকতে থাকতে লোহার রাসায়নিক পরিবর্তন ঘটে নতুন পদার্থ মরচে তৈরি হয়েছে, তাই না? এখানে দেখো কি বলা হয়েছে, এরকম বিভিন্ন ঘটনা থেকে ভৌত রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলো তোমরা লক্ষ্য করে থাকবে। একটা তুলনামূলক আলোচনা থেকে এ বিষয়ে তোমাদের ধারণা আরও স্পষ্ট হয় কিনা দেখো তো। দেখো, ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন দুই তুলনামূলক আলোচনা করা হয়েছে, তোমরা দেখে নাও। এটা দেখলে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। জল থেকে বাষ্প হলে জলের উভমুখী পরিবর্তন হয়। দেখো, জল থেকে বাষ্প হয়, সেই বাষ্প থেকে আবার জলও হয়, তাই এটি ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন, লোহা থেকে মরচে হয়ে গেলে লোহার একমুখী পরিবর্তন হয়, আর কিন্তু সেই লোহাই ফিরে আসা যায় না, তাই জন্য এটি একমুখী পরিবর্তন, এটি রাসায়নিক পরিবর্তন। জলীয় বাষ্পকে ঠান্ডা করলে আবার জল ফিরে পাওয়া যায়। অক্সিজেন আর জল সরিয়ে নিলে মরচে থেকে সহজেই লোহাকে ফেরত পাওয়া যায় না। তৃতীয়টি দেখো, ভৌত পরিবর্তনের, এই ধরনের পরিবর্তনের কারণটা সরিয়ে নিলে মূল পদার্থ ফিরে পাওয়া যায়। রাসায়নিক পরিবর্তনের কারণটা সরিয়ে নিলে সহজে মূল পদার্থ ফিরে পাওয়া যায় না। নেক্সট, ভৌত পরিবর্তন উভমুখী ঘটনা, আর রাসায়নিক পরিবর্তন সাধারণত একমুখী ঘটনা। পঞ্চমটি দেখো, পদার্থের মূল গঠন অপরিবর্তিত থাকে, মূল গঠন পরিবর্তিত হয় রাসায়নিক পরিবর্তনে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এখানেই শেষ করলাম। আবার দেখা হবে
কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানিও।